তৃষা তেতে উঠছে, আরো কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার মুখটা চেপে ধরে বলল, শালে তোর ভাতার লাগে না যে রাত বেরাতে তুই রুমের মধ্যে সারা মতো চেঁচাবি আর মহল্লার মানুষ সকালে এসে খুশির সংবাদ তোর কাছ থেকে চাইবে? প্রেম মুখটা ছেড়ে বারান্দার দিকে যায়। নিচে মই আছে, সে নিজের ঘরে চলে যাবে। তবে যাওয়ার আগে সে অন্ধকারে মুচকি হেসে বলল, তোর ঠোঁটে সিল মেরে দেখ, আমার ঠোঁটের সতীত্ব নষ্ট হলো। তোর তো বিটার হার্ট, আমার ধন্যবাদ হিসেবে আরেকটা চুমু উপহার দেওয়া উচিত ছিল। মহা হার কিপটে তুই মেয়ে। যাই হোক, এখন ঠোঁটে সিল মারলাম, তারপর মনে, আর শেষে না হয় দেহে। দেহের সিলটা কিন্তু নেক্সট টাইমও হতে পারে, বি কেয়ারফুল। ওই ঠোঁট প্রেম রাওয়াত স্পর্শ করেছে, বান্তির বাচ্চা। ভুলেও যদি সেখানে অন্য কারো ছোঁয়া পায়, বিশ্বাস কর তোর ঠোঁট দুটো কেটে আমি বায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবে বয়ামবন্দি করবো। শালির ঘরে মাইয়া। ভালো টালো তোকে আমি বাসি না, প্রেম আমার জীবনে নেই, আসবেও না। আর তোকে দেখলে আমার কোনো ফিল টেলও আসে না। আমি জাস্ট পরীক্ষা করে দেখলাম তোর ঠোঁটে ফ্লেভার কেমন, একেবারে চিরতার মতো। ছ্যা, তোর স্বামীর কপালে মহা দুঃখ আছে, বিটার হার্ট। মার্ক করে রাখ মাইন্ডে, তোকে জাস্ট অসহ্যকর লাগে আমার। প্রেমে ভুলেও পড়বি না, পড়লে এবার চুলগুলোর কেটে পোড়াবো। তৃষা হাত দিয়ে ইচ্ছে মতো নিজের ঠোঁট ঘষতে থাকে। প্রেম মইয়ে চড়তে তৃষা ওপর থেকে মই নাড়াতে শুরু করে। এভাবে আরেকটু করলেই প্রেম নির্ঘাত নিচে পড়বে। আর কোমরটা যাবি, সে চেঁচিয়ে দাঁত পিষে মই দিয়ে নামতে নামতে বলল, বেটার হার্ট, আমি ওপরে আসলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। তুমি অন্তত চাও না 10 মাস 10 দিনের একটা দীর্ঘ সফরে প্রেম তোমার লাথি মেরে ফেলুক? তড়িঘড়ি করে তৃষা মই ছেড়ে ভিতরে ঢুকে বারান্দায় থাই গ্লাসটা লাগালো। তারপর ওয়াশরুমে গিয়ে ঘষে মেজে নিজের ঠোঁটে ধুতেই লাগলো। শেষমেশ ওই ড্যান্ডিখোর প্রেম নেওয়াজ তার পবিত্র ছোঁচ অপবিত্রই করে দিল। তৃষার ভীষণ কান্না পাচ্ছে, হাতটার দিকে তাকালো, লাল হয়ে গেছে। এত শক্ত করে কেউ ধরে? মানুষের তো একটু দয়া মায়া বলে কিছু থাকে, এই লোকের নেই কেন? এত পাষণ্ড কেউ হয় নাকি? ওই মইটার সঙ্গে প্রেম ভাইকে ফেললে জীবনের কষ্ট একটু হলেও কমতো। তৃষার মেজাজটা বেজায় গরম হচ্ছে, তার চেয়ে বেশি পাচ্ছে লজ্জা। জীবনে এখন পর্যন্ত কেউ যেখানে তাকে চুমু দিল না, সেখানে এই লোকটা কেন তাকে দিবে? আর কোন অধিকারে? ইউনিভার্সিটির চত্বরে প্রেম অঙ্কুর সবাই মিলে তখন আড্ডায় মশগুল। সকাল থেকে তৃষা নজরে এলো না। আসলে তৃষা নিজেই প্রেমের মুখোমুখি হওয়ার সাহস খুঁজে পায়নি। পাবে কেমন করে? ছোটে বিরাট এক সিল মেরে দিয়েছে ওই লোক। কেমন যেন দাগ বসে গেছে। এইসব নিয়ে কি তার সামনে যাওয়া যাবে? ভরসা নেই তো। যদি আবার অঘটন ঘটিয়ে ফেলে, তবে তৃষা ভালো করে জানে হাড়ে বজ্জাত হাইব্রিড করলা নিশ্চিত তাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার আগেই কিছু একটা করতেই হবে তৃষাকে। খুঁজে বের করার আগে কিছু একটা করতেই হবে তৃষাকে। তৃষার মাথায় বিচক্ষণ একটা বুদ্ধি এলো। ভাবতে না ভাবতে সে ব্যাগ থেকে কাগজ কলম বের করে তাতে ভর ভর করে লিখল, প্রিয় গণ্যমান্য ছোট ধর্ষণকারী আমার সিনিয়র মহাশয়, পত্রের শুরুতেই জানাই আপনাকে বেগুনি রঙের সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি বিশেষ কোষ্ঠকাঠিন্যের কারণে ইউনিভার্সিটিতে আসতে পারিনি, তাই খামে ভরে আপনার জন্য সালাম পাঠিয়ে দিলাম। ওনের ঠোঁট না খেয়ে দয়া করে সালামটা খেয়ে পেট ভরবেন। ইতি ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে তৃষা, আপনার অত্যাচারে জর্জরিত জুনিয়র। চিরকুটটা পাঠালো এক মেয়েকে ঘুষ দিয়ে। তাও যেন তেন ঘুষ নয়, এ যে একেবারে প্রেমের ঘুষ। আসলে এই মেয়ে প্রেমকে পছন্দ করে। এখন প্রেমকে প্রায় সে তৃষার সঙ্গে দেখে, তো তাই সেদিন জিজ্ঞেস করছিল, তুমি কি প্রেম ভাইয়ের প্রেমিকা হও? তৃষা মনে মনে মুখ ফিংচি কাটলো। সেদিন মাথায় তার শয়তানি বুদ্ধি চেপেছিল। সেও বড় মুখ খুলে মেয়েটিকে বলেছিল, আরে ওইসব প্রেম ভালোবাসা কেন করব? তবে মেয়ে আমি, কিন্তু প্রেম ভাইয়ের কাছের মানুষ। আসল কথা কি জানো, আমার ডান হাত ওই প্রেম ভাই। দেখো না, খালি ক্লাস থেকে নিয়ে যায়, যাবে না কেন? তার যে কোনো বুদ্ধি কিংবা পরিকল্পনা আমিহীন তো অসম্পূর্ণ। আমার থেকে তো সে মোটা মোটা বুদ্ধি নেয়, নইলে কি চলতে পারতো? এসব অনেক ভেতরে কথা, বুঝলে তো। সবাইকে আমরা বলি না, তোমাকে ভালো লাগলো বিধায় বললাম। আর আমি চাই না প্রেম ভাইয়ের আসল খবর সবাই জেনে যাক। বুঝোই তো, মনটা আমার একটু বেশি ভালো। ওনের অপমান আমার সহ্য হয় না। কথায় কথায় মেয়েটির থেকে জানতে পারলো প্রেমকে সে পছন্দ করে। তৃষাও সুযোগ নিয়ে বলল,
তুমি চাইলে কিন্তু আমি প্রেম ভাইয়ের সঙ্গে তোমার মানে একটা লাইন ফাইন করে দিতেই পারি। দেবো নাকি? আমার আবার অনেক পাওয়ার, বুঝলে? প্রেম ভাই আমার কথায় উঠে বসে, উঠে বসে। মেয়েটির খুশি তখন দেখে কে। সেদিনের পর থেকে প্রেমের কথা বলে তৃষা মোটামুটি ভালো সুবিধা লুটছে এই মেয়ের থেকে। এই যেমন ক্লাসের সকল নোটস, ক্যান্টিন থেকে খাবার আনা, পাড়ার কাকিমাদের মতন কোন ডিপার্টমেন্টে কি চলছে সেই খবরাখবর জোগাড় সবই এই মেয়েকে দিয়েই করিয়েছে তৃষা। বিনিময়ে আবার প্রেমের নাম করে ভুগিচুগি লাভ লেটারও লিখে ওই মেয়েকে দিতেই হয়েছে। ওমা, এইসব না করলে হাতে রাখতে পারবে বুঝি বলদ মেয়ে একটা। তবে তৃষা এইসব করছে প্রেম ভাইয়ের অগোচরে। যদি খুনাক্ষরও এইসব খবর প্রেম ভাইয়ের কানে যায় তবে নিশ্চিত এই দফায় মান্দার কাছে বাড়ি তৃষার পিছে তালের মতো ফেলবে প্রেম ভাই, কিংবা গরম গরম ডিম থেরাপিও দিতে পারে। থাক বাবা, যেই সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তৃষা সবটা সাজিয়েছে জীবনেও ধরা খাবে না, এতটা ভরসা তো নিজের উপর আছেই। তৃষা আজকে ক্লাসে যায়নি, এখানে সেখানে আড্ডা দিয়েছে। ক্লাসে গেলেই তো প্রেম ভাই গালে একটা চর বসে কুত্তার মতো টেনে বাইরে নিয়ে আসবে। হাইব্রিড করলা আর পারে কি? তৃষা মেয়েটিকে চিপায় ডেকে ভাঁজ করা চিরকুটা হাতের মুঠে দিয়ে বলল, এটা প্রেম ভাইকে দেবে। আর গতকাল প্রেম ভাই শুধু তোমাকে চিঠি দিয়ে যাবে, তোমারও তো উচিত তাকে দু চারটা কথা লিখে পাঠানো। মেয়েটি সেই চিরকুট খুলে পড়তে গেলে তৃষা চট চলতে বলল, আরে বোকা মেয়ে, এই চিরকুটের মধ্যে কবিরাজি ফু দেয়া। এটা কেউ খুলে ফেলে কাজই করবে না। এটা সরাসরি প্রেম ভাইকে দেবে, দিয়ে দেবে এক দৌড়। সেখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু এই চিরকুট কাজ করবে না। এই হিমালয় পর্বতের পাশে অবস্থিত বান্দরবান পাহাড়ের নিচে বসবাস করা হুমচাং লু বাবার বিশেষ টোটকা আছে এতে, বুঝলা? এবার দেখবে প্রেম ভাই তোমার জন্য একদম পাগল হয়ে গেছে। আর তোমাদের বিয়ে তো পাক্কা শিওর। সুখী হও। ধন্যবাদ দিয়ে আমায় ডুবিও না, সদা মারা খাও না, মানে খুশি থাকো। মেয়েটি রাস্তা রাস্তায় সেই চিরকুট নিয়ে হাজির হয় প্রেমের কাছে। তৃষা আর তার বিষয়ে কিছু বলতে নিষেধ করেছিল, কিন্তু প্রেম ভাইকে দেখলেও তো ভয় লাগে। কাছে গেলে যদি চট থাপ্পড় কিছু একটা গালে বসিয়ে দেয়, মেয়েটি কি করবে ভাবতে না ভাবতে চিরকুটটা দলা মুচড়া করে প্রেম ভাই সামনে দিয়ে যাওয়ার সময় ফেলে দিল। এইভাবে ফেলে কে দিল না দিল দেখতেও পারবে না, ভয় কোনো আশঙ্কা নেই, আবার টোটকাও কাজ করে যাবে। প্রেম তখন ছেলেপেলেদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত, মাথাটা গরম হয়ে আছে। তৃষাকে এমনিতেও আজকে ক্লাসরুমে পায়নি। এই মেয়েকে ইচ্ছে করছে গাছের সঙ্গে উল্টো করে ঝুড়ে উদুম কেলানি দিতে। মেয়েটি প্রেমের সামনে দিয়ে যাওয়ার সময় এমন ভঙ্গিমা করে কাগজটা ফেললো যেন সে কিছু করেইনি। তবে সে যাওয়ার আগেই বিষয়টি প্রেম লক্ষ্য করলো। পেছন থেকে মেয়েটিকে ডাক দিতেই তার শরীরটা কেঁপে উঠলো। ওমা, মন্ত্র কাজ করে গেল নাকি এত জলদি? মেয়েটি পেছন ফিরতেই প্রেম বলল, হ্যাঁ মেয়ে, সিনিয়রের সামনে দিয়ে ক্যাটওয়াক করে গরুর মতো হেঁটে হেঁটে যাচ্ছ কেন? সালাম দিতে হয় জানো না? আর ময়লা আবর্জনা এখানে ফেলছো কেন? তুমি নিজেও তো একটা ডাস্টবিন, নিজের উপরই ফেলো না। মেয়েটি ভয়ে জলদি সালাম দিল। কাগজটা হাতে তুলে চলে যেতে নেবে তার আগে প্রেম বলল, দেখি কাগজটা দাও। না থাক ভাইয়া, আমি ফেলে দিচ্ছি। প্রেম সুকুচকে মেয়েটিকে ধমক দিয়ে বলল, তুই কাগজ দিবি নাকি ড্রেনের থেকে পানি তুলে এনে এখানে সবার সামনে এই কাগজ তোকে দিয়ে গেলাবো? ধমকের চোটে জলদি কাগজটা দিতেই প্রেমটা খুলল। পরপর কয়েকবার চোখ বুলাতেই মাথায় চির ধরল তার। তার চেহারা দেখেই অঙ্কুরে বুঝতে বাকি রইল না কি হবে। না জানি আজ কার কপালে শনি দশা ঘুরপাক খাচ্ছে। তৃষা মেয়েটাও না। প্রেম তবুও শান্ত গলায় মেয়েটিকে বলল, তৃষা কই? সে তো আসেনি। সত্যি তো? ইয়াহু, এই চিরকুট তৃষা তোমায় কখন দিয়েছে? মেয়েটি অবাক হলো। সে কি করে জানলো এই চিরকুট যে তৃষা দিয়েছে? মেয়েটি ভয়ে চুপসে যেতেই প্রেম অঙ্কুরকে বলল, এই অঙ্কুর, ড্রেনের পানি আনতো। আরো কিছু বলার আগে মেয়েটি ভয় কেঁদে উঠলো। বলল, কিছুক্ষণ আগে। সে ভার্সিটি এসছে? হুম, কই আছে এখন? ওই পেছনের চিপায়। ভাইয়া আমি এখন আসি। না মা জননী, তুমি ডাকবেও না, এখানেই দাঁড়িয়ে থাকো। তোমার আর আজকে বাসায় যাওয়া লাগবে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাক শালি, নড়লে বেতের লাঠি এখানে তোমার যৌবনের সঙ্গে এক্কা দেখা খেলবো আমি। মেয়েটি ভয়ে ঠায় দাঁড়িয়ে রইল। প্রেম অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, আমার পিস্তল লোডেড না? অঙ্কুর থতমতকে জিজ্ঞেস করল,
হ্যাঁ, কিন্তু কেন? এ ভাই, তৃষাকে খুন করবি না তো? মেয়েটার দোষ নেই। প্রেম উঠে দাঁড়ালো, রাগে গটগট করে বলল, না, খুন করবো কেন? ওকে ওপরে যারও ভিসা করে দেব। তুমি ওর হয়ে সাফাই খেতে এসো না জানতো। এত ওকালতি আমার পোষায় না, নইলে দেখবি গুলি একটা তোমার ওকালতির পাছা দিয়ে ভরে দেব। প্রেম নেওয়াজ মেয়েটির দেওয়ার ঠিকানে এসে আরো খেপে গেল। তৃষা এখানে নেই, লুকোচুরি খেলা হচ্ছে তার সঙ্গে। তেল শরীরে বেশি বেড়ে গেছে। এই তেল প্রেম বের করতে একটা মুহূর্ত সময় লাগবে না। কি পেয়েছে কি ওই মেয়ে? চিঠি পাঠিয়ে তাকে সরাসরি অমনভাবে ধর্ষক বলা? একবার খুঁজে পাক ধর্ষক কে জেনেস, হাড়ে হাড়ে বোঝাবে। প্রেম একটু রিল্যাক্স হওয়ার জন্য বাগানের ফাঁকা অংশের দিকে যায়। অনেক দিন ধরে দূরে কোথাও যাওয়া হচ্ছে না, আর ফটোগ্রাফিও করা হচ্ছে না। যাবে নাকি একবার কুয়াকাটা কিংবা সুন্দরবন? ভাবতে ভাবতে এগিয়ে যায় প্রেম। একটা সিগারেট ধরিয়ে এগিয়েতেই হঠাৎ মেয়েদের হাসাহাসি শব্দ এলো কানে। একই সঙ্গে কে যেন কাকের মতো কর্কশ গলায় নিয়ে কা কা করছে, অর্থাৎ গান গাইছে। প্রেম এগিয়ে আসতেই গোল হয়ে বসে থাকা সকল মেয়েরা প্রেমকে দেখে চুপসেই যায়। যে মেয়েটি গান গাইছিল সেও চুপ। তৃষার দিক সেদিকে পাতা নেই। সে হাতের একটা চিঠি পড়ে মিটমিট করে হাসছে, আর পাশের মেয়েটির গায়ে ঢলে পড়ছে, বলছে, দেখ ভাই, জুনায়েদ আমার প্রেমপত্র দিয়েছে। আইন বিভাগের সিনিয়র না? ইস, দেখ দেখ কত সুন্দর করে প্রপোজ করেছে। গরু খায় ঘাস, তোমার প্রেমে পড়ে আমি খাবো বাস। তোমায় দেখলে আমার চলে আসে কাশি, ওগো আমার সুন্দরী, তোমায় বড্ড ভালোবাসি। সেই চিঠি পড়ে তৃষার কি লজ্জায় যে লাগছে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন গলা ছেড়ে খক করতেই তৃষা বিরক্ত স্বরে বলল, আরে কোনো আকিস বিড়িখোর যক্ষা রোগীর মতো কাশছে রে। বলে পেছন ফিরে বড় মুখটা ছোট্ট হয়ে আসে তার। কাপা গলায় বলে, আরে বাবা, প্রেম ভাই আপনি? তৃষা জলদি চিঠিটা লুকিয়ে ফেলল। প্রেম বিষয়টা দেখলো না, কেবল বলল, গোল হয়ে বসে সবাই ড্যান্ডি খাচ্ছ নাকি? আচ্ছা, যেমন হচ্ছে করো, কিন্তু এই তৃষা, তুমি আসো তো। আমি কেন? সিনিয়রদের প্রশ্ন করতে হয়, কাম। প্রেম তৃষার হাত ধরে তাকে উঠিয়ে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তো কোন সাইজ সহ্য করতে পারবে? মানে? মানে মান্দার গাছ দিয়ে দু গা তোমার পেটে ফেলে ডিজাইন করবো তো? তা কোন সাইজের গাছ দিয়ে ডিজাইন করলে সহ্য করতে পারবে? দেখেন প্রেম ভাই, থানায় কিন্তু মামলা করব। বলেছি পুলিশ আজকাল বেশিই করে, বেশি বেশি করলে থানায় মামলা করব। কি বলেন, করব নাকি? কি করবে? কে কোথায় কার নামে মামলা করবে সবই জানি। আমি বয়রা না, চল আমার সঙ্গে। প্রেম তৃষার হাত ধরে তাকে টেনে সঙ্গে করে নিয়ে যায়। তৃষা চেঁচিয়ে বলে উঠল, ভাই ভাই ছাড়েন, ইমার্জেন্সি বাথরুমে যেতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। প্রয়োজনে ডায়পার এনে দেব, তবু আজকে বাঁচার পথ নেই তোমার তৃষা। তৃষা গাল ধরে বসে আছে। যে মেয়েটাকে দিয়ে টোটকা চিঠি গিয়ে পাঠিয়েছিল তারও একই অবস্থা। প্রেম ভাই গালে এক হাতের মার্ক বসিয়ে দিয়েছে, যে মনে হচ্ছে চাপার দাঁতও এদিক সেদিক নড়ে অকালে সব পড়ে যাওয়ার মোক্ষম ব্যবস্থা হয়েছে। তৃষা দীর্ঘক্ষণ শাস্তি হলেও তার মুখে তো দাগ পড়েই গেল। একই সঙ্গে কানটাও টেনে প্রেম ভাই লম্বা করে দিয়েছে। রাগের মাথায় সে আবার প্রেম ভাইয়ের কান ধরে টানতে গিয়ে খেলো আরও 2-4টে চড় থাপ্পড়। না না, এখন মনে হচ্ছে মার সহ্য করার ক্ষমতা আজকাল তার ভালোই হয়েছে। এভাবে চললে গিনেস বুকে সিনিয়রের মার সহ্য করার বিশেষ ক্ষমতার জন্য তাকে একটা পুরস্কার অবশ্যই দেওয়া হবে। তৃষা মনে মনে আবারও ধীর পণ করলো। এখন থেকে প্রেম ভাইয়ের থেকে সে মেপে মেপে মোটো অঙ্কের দূরত্ব বজায় রাখবে। প্রেম ভাইয়ের বিশেষ পাত্তাই দিবে না। এত এত কথা মনে বললেও সেদিন প্রেমের পানিশমেন্টের কারণে তার পা দুটো ব্যথায় অবশ্যই গিয়েছিল। কেবল কি তাই? 56 বার প্রেম তাকে দিয়ে চিঠি লেখায়। একবার বলে এই লেখা সুন্দর হয়নি, আরেকবার বলে এই চিঠি ভালো লাগেনি। ইস, এই লোক যে নিজেকে কোন দেশের প্রধানমন্ত্রী মনে করেন তা কেবল খোদাই জানেন। ভার্সিটি থেকে বের হওয়ার সময় জুনায়েদের সঙ্গে দেখা হয় তৃষার পানিশমেন্ট শেষ হতে সন্ধ্যা হয়। ওই সময় একটা মানুষও সেখানে নেই, স্বাভাবিক। তবে জুনায়েদ
প্রখর মেধাবী ছাত্র, অনেক দরকারে অনেক সময় তাকে এখানে পাওয়া যায়। জুনায়েদকে দেখে তৃষার হাসি পেল। মানুষজন যে এত লজ্জায় কেমনে পায় আল্লাহই ভালো জানে। তৃষার তো এসব ভাবলেও হাসি পায়। তবুও তৃষা একটু ঠং করে হেঁটে জুনায়েদের কাছে যেতেই জুনায়েদ উল্টো দিকে হাঁটা শুরু করলো। তৃষার মেজাজ তাতে বিগড়ে গেল। তাকে ইগনোর করা, এই তৃষাকে সবাই ঠিক করে এখনো চিনতেই পারেনি। এই জুনায়েদকে কুত্তার দুধ যদি এই অপরাধের বিনিময় না খাইয়েছে, সে দৌড়ে জুনায়েদের কাছে গিয়ে ব্যাগের থেকে কলম বের করে জুনায়েদের সামনে দাঁড়িয়ে পড়ল। এই জুনায়েদ বদ্দা, এভাবে ইগনোর কেন করছো? লাভ লেটারের উত্তর দেওয়ার আগেই এমন ব্যবহার? দেখুন ভাবি, ভুল হয়ে গেছে। এই শালার ব্রাদার তোর কোন কালের ভাবি লাগে রে আমি? বউও তো লাগেন না, আরেকজনের সম্পদ। তৃষা ভালো করে চেহারার দিকে তাকালো জুনায়েদের। ওমা, নাকের মুখে ব্যান্ডেজ লাগানো, এমন উদম কেলানি যে তৃষা ছাড়াও অন্যরা খায় ভেবেই খানিকটা শান্তি লাগলেও পরক্ষণে ছোঁচ কামড়ে এক ভ্রু উঁচিয়ে তৃষা জিজ্ঞেস করল, তো থোমা বদলে দিল কে? আর তুমি না আমায় অনেক ভালোবাসো? এই তোমার ভালোবাসা নমুনা? দেখো, আমার পিছনে মজনুদের বিরাট লম্বা লাইন লেগে আছে, তবু আমি তোমার চিঠি গ্রহণ করেছি। এখন বেশি ঢং করতে হবে না। তুমি চাইলে আমার আমার পার ঘন্টা হিসেবেও বয়ফ্রেন্ড হতে পারো। চলো, এখন আমি তোমার প্রেমিকা। আমায় মজার কিছু খাবার খাওয়াতে নিয়ে যাও তো। তোমার জন্য সবটা ইজি করে দিলাম আমি, যাও। ছেলেটি নিচের দিকে চেয়ে বলল, ভাইয়া জানলে আমায় এবার মেরেই ফেলবে, শুধু শুধু বিপদ আর বাড়াবেন না। উফ, ভাইয়া ভাইয়া বলে মাথা কাচ্ছে। আরে আমি সুন্দরী মানুষ, আমার হাজারটা ছেলের ইচ্ছে হবে আমায় বউ করে ঘরে তোলার। তাই বলে এখন সব ভাইদের সেই ইচ্ছের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমায় ভাবি বলে রাখতে হবে? ছেলেটি কিছু বলতে গিয়েও চুপসে যায়। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে আসে। তৃষা বুঝতে পারলো তার ওই পেছন দিকে তাকিয়ে আছে জুনায়েদ। সে পেছন ফিরে দেখলো প্রেম ভাই জিন্স প্যান্টের পকেটে ভাঁজে ডান হাত দিয়ে গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খুলে কোনোই অবধি গুটিয়ে রেখেছে। কি ড্যাশিং লাগছে তাকে। তৃষা কিছু বলার আগে জুনায়েদ প্রেমকে সালাম দিল। জুনায়েদ কিছু বলতে যাবে তার আগেই প্রেম তার চোখে চোখ রাখতে সে বান্দা তো দেয় এক চোট। তৃষা এগিয়ে এলো প্রেমের দিকে, সরু চোখে ফ্রিকোচকে কোমরে হাত রেখে ঢং করে বলল, এই যে হাইব্রিড না হ্যান্ডসাম প্রেম ভাই, আপনি কি জুনায়েদকে কেলানি দিয়েছেন? কেন মনে হলো? না, আপনি আমাকেও তো এইভাবে ধরে কেলান। ইস, দেখুন না, কে যেন মারলো বেচারাকে। আর দেখুন, তার চেয়েও দুঃখের বিষয়, সকালের চিঠিতে লিখলো ভালোবাসি, এখন ডাকে ভাবি। হয়তো সে তোমাকে ভালো না, বরং বালবাসে। সত্যি করে বলুন তো, এইসবে আপনার হাতেই তো? হাত কেন, আমার পাও সেখানে নেই। আপনি কিছু করেননি তো? বিষয়ে বাধুরমুখী হলে কিছু না, বরং অনেক কিছু করলাম। এত বাঁকা বাঁকা কথা কেন? কারণ সোজা কথায় মন ভেজে না। তৃষা মুখটা ভেঙচি কাটলো। এই পুরুষ তো তর্কে হেব্বি জোস, অনেক কিছু শিখতে হবে এর থেকে। সে প্রেমের প্যান্টের দিকে তাকে দেখলো, তাতে ছেঁড়া ফোড়া ডিজাইন করা। তৃষার হাসি পেয়ে গেল, সে হেসে বলল, এ মা, প্রেম ভাই আপনার প্যান্ট দেখে ফুটো সব দেখে ফেলেছি কিন্তু। প্রেমের বিরক্ত ভাব বেড়ে গেল। সে তৃষার হাতটা ধরতেই তৃষা চেঁচিয়ে উঠল, আরে কই নিয়ে যাচ্ছেন? ও, ভালোই হলো, গাড়ি ভাড়া বেঁচে যাবে। জলদি চলো, তোমাকে ভালো করে দেখাতে হবে না? একটু দেখে কি মন ভরে? কি দেখাবেন? ওই যে প্যান্টের নিচে যেটা লো কোয়ালিটিতে জুম করে এইচডি ফরম্যাটে দেখাবো। তৃষা চোখগুলো বড় করতে প্রেম ভাবলো মেয়ে বুঝি এখন লজ্জায় কান্নাকাটি শুরু করবে। ওমা, তার ভাবনাকে গুলিয়ে খেয়ে তৃষা দাঁত 32টা বের করে বলল, জলদি চলুন প্রেম ভাই, আমি ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে ভাইরাস হয়ে যাব। তৃষার বাবা তখন কেবল বাইরে থেকে ফিরেছেন। আসার সময় তৃষার পছন্দের চিকেন ফ্রাই সিপি থেকে নিয়ে এসেছেন। রুমে ঢুকে যখন চেঁচিয়ে বলল, কিরে তৃষা, তোর চিকেন ফ্রাই এনেছি। তখনই মেয়ের রুমে ঢুকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইলেন তারিকুল কাছে। মনে পড়ে গেল তার মেয়ে তো তার সেই কতদিন কেটে গেল বাড়ি ছাড়া হয়েছে। এই মুহূর্তের জন্য তরিমা আর তৈমুরটাও মুখটা পানসা করে চলে গেল। এই
চিকেন ফ্রাই নিয়ে এখন আর তার বোনের সঙ্গে ঝগড়া করতে হবে না। কেবল একটু এইটুকু ভাবলে পরাণ পুড়ে খাওয়া হয়। তৃষা চলে গেল তো সঙ্গে করে নিয়ে গেল এবারের সকল সুখ, কেবল রেখে গেল মায়া নামক 2 অক্ষরের একটা শব্দ, যা ঠিক মতো ঘুমাতে দেয় না, কেবল ভেতরে ভেতরে পোড়ায়। তারিকুল সিলিং ফ্যানের নিচে বসতেই তনিমা তাকে লেবুর শরবত এনে দিলেন। পাশে বসে বললেন, এমপি যুবরাজ পরে কিছু বলেছেন? না। তুমি আর কতদিন অভিমান করে থাকবে গো? এবার একটা ব্যবস্থা করো না। জানো তো আমার মেয়েটা কত অগোছালো। এই হাতে একটু একটু করে যত্ন নিয়ে মেয়েটাকে মানুষ করেছি। ওর কিছু হয়ে গেলে না তুমি নিজেকে ক্ষমা করতে পারবে আর না আমি নিজেকে। সন্তান তো ভুল করেই, তাই বলে ক্ষমা করবে না? খোদা পাপীদেরকেও ক্ষমা করেন। সেখানে তৃষা আমাদের সন্তান, তৃষা আমাদের জীবনের সব। তৃষার আব্বু, মেয়েটাকে আমার থেকে তুমি বেশি আদর দিয়েছ। মাথায় রাখুনি উকুনে ধরবে বলে, জমিনে রাখুনি পিঁপড়া ধরবে বলে। আজ সেই মেয়ে কই আছে জানি না। মাঝরাতে এখন আর তৃষা ঠিক করে ঘুমিয়েছে কি না, ঘুমের মাঝে মেয়ের চুলে হাত বুলিয়ে না দিয়ে তুমি কেমন করে ভালো আছো? তৃষার মা ওড়নায় মুখ লুকিয়ে খাচ্ছেন। তৈমুরটাও চোখে জল, সেও আর পারছে না পাপাকে বলছে, তুমি বোনকে না খুঁজলে এবার আমি কিন্তু নিজেই খুঁজতে বেরিয়ে যাব। আমিও বোনের মতো হারিয়ে যাব, আমাকেও পাবে না। তৃষার বাবা জবাব দিলেন না, জবাব নেই তার কাছে। তবে বুকটা বোধহয় তারও ভেতর থেকে ফাটছে। তার ঘরের আলোটা আজ বহুদিন ধরে ঘরে নেই। অন্ধকার থাকতে যে তারও অনেক কষ্ট হয়, সে কথা মুখ ফুটে একবার যদি বলতে পারতো। যুবরাজ সরকারের মিটিং ছিল, বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে রাত হয়। বাইরে তখন ভ্যাবসা গরম। যুবরাজের মুজিব কোচ্চা খুলে রাফসানের কাছে দিয়েছে, তবে গাড়ির এসির বাতাসেও গরমটা কমেছে না। সাদা পাঞ্জাবিটা খুলে ফেলবে নাকি? স্যারকে এমন বিচলিত দেখে রাফসান তাকে জিজ্ঞেস করলো, ঠান্ডা কিছু আনিয়ে দিব নাকি? তাতে গলা ঠান্ডা হবে, তবে দেহকে ঠান্ডা করতে গোসল ছাড়া আপাতত কিছুই মাথায় আসছে না। আছে আছে, তবে তার আগে চলো রাজনীতিবিদ ফাহাদ শেখের বাড়ি। শুনেছি তার মেয়ে নাকি জবরদস্ত। দেখি আমার দেহ কতখানি ঠান্ডা করতে পারে। মা স্যার, আপনি দেহ ব্যবসায় কবে থেকে নেমে গেলেন? হ্যাঁ, শুরুটা তোমায় দিয়ে করি গবেট। বলেই ভাবলেছেন ভাবে রাফসানের দিকে তাকাতে সে ছিটকে দূরে সরে যেতেই, ভাই, আমার বেড়া মানুষের রুচি আসে না। তিশা ম্যাডামকে খুঁজে পেলে কিন্তু নালিশ করব। যুবরাজ মুখ ভর্তি বিরক্তি নিয়ে বলল, তোমার বালের তৃষ্ণা ম্যাডামের গোষ্ঠী। আকাশ কালো মখমলের মতন বিস্তৃত হয়ে আছে। তারাগুলো ছোট্ট ছোট্ট প্রদীপের মতো জ্বলজ্বল করছে। তারার আলোয় নিস্তব্ধ জিরাকে অপ্রার্থিব আবেশে ডুবিয়ে রেখেছে। পাশে বুড়িগঙ্গা, কালো নদীর জলে চাঁদের আলো ছড়াচ্ছে মোহনীয়তা। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা, কোথাও হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ, কোথাও আবার দেরি করে ফেরা মানুষের পায়ের শব্দ হঠাৎ ভেসে উঠছে। ঘর ভর্তি অন্ধকারে নিমগ্ন, শুধু মাঝে মাঝে কোনো জানালার ফাঁক দিয়ে ফিকে আলো উকি দেয়। তৃষার 2 পাশে 2টো কোলবালিশ, পায়ের কাছে একটা। সে বালিশ ছেড়ে উল্টো দিকে শুয়ে আছে, পা দুটো উঠিয়ে রেখেছে হেজ বোঝে। পাগুলো আজ এত ব্যথা করছে, স্বপ্নের মধ্যে হয়তো তৃষা ঝাড়ু আর জুতা নিয়ে প্রেমকে ধরে থেরাপি দিচ্ছে। হঠাৎ তৃষার রুমের জানালার সাদা পর্দাগুলো বাতাসের ঝটকায় নড়ে উঠল। কেউ যেন একজন প্রবেশ করলো তার অন্ধকার রুম চায়। তৃষা তখনও গভীর ঘুমে নিমজ্জিত। বোম ব্লাস্ট হলেও টের পাবে না বলে মনে হচ্ছে। লোকটার গায়ে কালো রঙের একটা হুডি। সে অন্ধকারে তৃষার পাশে এসে দাঁড়ালো, সামান্য ঝুঁকে তার চুলগুলো হাত বুলিয়ে দিল আলতো করে। হঠাৎ চোখ গেল তৃষার পেটের দিকে। স্কার্ট পরেছে, সে অনেকটা উপরে উঠে গেছে, পাগুলো উন্মুক্ত। যেই টি শার্টটা গায়ে পড়েছে সেটাও খানিকটা উপরে উঠে গেছে। বারান্দার পর্দাও দেওয়া নেই, চাঁদের আলো ভিতরে প্রবেশ করেছে। লোকটির হাতে একটা ইঞ্জেকশন। সে ইঞ্জেকশনটা হাতে নিয়ে বসলো তৃষার পাশে, একেবারে মৃদু কণ্ঠে গুনগুন করলো,
প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। চোখটা তৃষার পেটের দিকে চোখ যেতে হঠাৎই গানটা বন্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ সেখানে স্থির চোখ করে এবার আলতো করে পেটের কাছ থেকে তৃষাটা আরও খানিকটা উপরে তুলে তাকিয়ে দেখলো নাভির দিকে। তারপর আলতো করে ঝুঁকে নিজের ঠোঁট ছুঁয়ে দিল নাভির কাছে। তৃষা নড়চড়ে উঠল, তবে সেই উষ্ণ ঠোঁটের পরশ তার অম্বলিক থেকে সরল না বোধ হয়, বরং চুমুটা বদলে গেল মৃদু কামড়ে। তৃষার ঘুমটা পাতলা হলেও সেই নড়ে চড়ে উঠল। পানির তৃষ্ণা পেয়েছে। উঠে বসতেই দেখলো বারান্দার পর্দাগুলো নড়ছে। বাইরে বাতাস ছেড়েছে নাকি ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময়ের আগমন ঘটা জিনিসগুলোর প্রতি মানুষের কেমন যেন বিরক্তি কাজ করে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্ত বোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত রেখে নাভির কাছটায় পিঁপড়া কামড় দিল নাকি। চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারেই সহ্য হয় না তার। যুবরাজের সঙ্গে রাজনীতিবিদ ফাহাদ শেখের ঝামেলা অনেক আগে থেকেই। ব্যাটা খচরের বংশ শেখ, অথচ দল করে বিএনপির। সব কাজে বাম হাত ঢুকানো তার পছন্দের কাজ। যুবরাজের পেছনে না লাগলে তার পেটের ভাত হজমই হয় না। এবার যুবরাজ সরকারও বুঝাবে শিখিয়েছে নিস। সরকার বংশের ছেলে সে, যেন তারও মানুষ না। বংশগতভাবে সে রাজনীতি করে এসেছে। এই রাজনীতির মঞ্চে পাক্কা খেলোয়াড় হয়ে নেমেছে সে। যুবরাজ শুনেছে ফাহাদের একটা মেয়ে আছে। কখনো মিডিয়ার সামনে তিনি সেই মেয়েকে আনেননি। কেন আনেননি জিজ্ঞেস করলেই বললেন, আমার মেয়ে এসবে অস্বস্তি বোধ করে। মেয়েটা দেখতেও নাকি একটু সুন্দর না, কোনো কাজেরও না। তবে ফাহাদের অতি প্রিয়। শত্রু অনেক দেখে মেয়েকে আড়ালে রেখেছেন। আর কোনো সন্তানও নেই। যুবরাজ শেখ বাড়ির পেছনে গাড়ি থামাতে বলে রফসানকে বলল, সব ব্যবস্থা আমার করা আছে, মেয়েটাকে আমার চাই। মেরে ফেলবেন? সুন্দর হলে না হয় ভেবে দেখতাম। আপনি দেখেছেন? না, শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তাহলে জলদি তুলে এনে দেখার ব্যবস্থা করে দাও মিস্টার গবেট। সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল প্রেম নওয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃষা, পেল না তাকে। ভালোই হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে ইয়ারফোন গুজে পছন্দের বয় ব্র্যান্ড প্রিমরোজের গান শুনছে তৃষা। প্রিমরোজ ব্র্যান্ডে মেন ভোকালিস্টকে সবাই আধার নামে চেনে। সকল ধরনের গান গায় এই ছেলেটা, তবে কখনো পরিচয় জানা যায়নি। আদৌ আধার নামক কেউ আছে নাকি তা তৃষার জানা নেই। তবে তৃষার এই কণ্ঠস্বরের ব্যক্তিকে দেখার খুব ইচ্ছে। কবে যে এই লুকায়িত কণ্ঠের জাদুকর সামনে আসবে। সিমলা এসে পাশে বসতে জিজ্ঞেস করলো, আধারের গান শুনছিস? না, তোর ভাতারের গান শুনছি শালি। মুখের কি ছিলি, সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দরের নানির পেছন ফাঁকা তো, তাই আমার দিয়ে ওসব আসে না। তোর জন্য একটা খবর নিয়ে এসেছি, সেই রকম একটা খবর। কেডা বললো? চলে যায় কিন্তু মাসবি, খালি তেহারি করতে বলবি। আরে কিসব অলক্ষণে কথা, কেউ মরবে কেন? তোর ওই যে আধার আছে না, সে এবার ফেস রিভিল করবে। ঢাকাতেই তার প্রথম লাইভ কনসার্ট হবে। ভাই, আমি তো এখনই আধারকে দেখার জন্য ছটফট করছি। আধারের প্রেমরোজ ব্র্যান্ডের কনসার্ট, তাও 16 কনসার্ট। ওর কত কত ভক্ত, শুনেছি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। যেই হারে মানুষ তাকে দেখার জন্য টিকিট কিনতেছে, আমরা পাবো তোর মনে হয়? টিকিটের দাম কত? 2500 এক একজন। শালার কপাল। এই বোন, তুই আমার 2500 টাকা ধার দে তো আমায়। মাইনে পেলে ফেরত দিয়ে দিব। যদি মাইনে না পাই ফুটপাতে ভিক্ষা করে হলেও চুকিয়ে দেব। আচ্ছা বাবা, বুঝেছি। তাহলে অঙ্কুরকে বলি টিকিটের ব্যবস্থা করতে। তৃষা সরু চোখে সিমলার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে মিচমিচ করে হাসতে সিমলা লজ্জা পেল। তৃষা ফের জিজ্ঞেস করলো, ও মাগো, আমার আগে চাশমিশ তোর প্রেমও হয়ে গেল? চুমু টুমুও হয়েছে নিশ্চয়ই। তলে তলে এত কিছু। এই দেখ, তোর বোরের জুতা কিন্তু বিয়ের সময় আমিই চুরি করবো। সিমলা লজ্জা লজ্জা মুখ করে বলল, আর বাবা, এত দূর যাওয়ার কিছু নেই।
আমরা কেবল কথা বলেছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসে, আমিও বলিনি। এমনি আমাদের কথা হয় আর কি। শোন, কেউ কেউ আছে মুখে ভালোবাসি বলতে পারে না, তবুও যেন বিশ্ব উজাড় করে ভালোবাসতে জানে। পুরুষ মানুষ বুঝলি তো এমনই, সবকিছু প্রকাশ করতে পারে না, তবে দেখবি কাজে কর্মে বুঝিয়ে দেবে সে কতখানি ভালোবাসতে জানে। হয়েছে হয়েছে, আর প্রেমের বাণী শুনতে চাই না। তোর ওই বাড়িতে কেমন দিন কাটছে? কাটছে মোটামুটি। এই শোন, তুই কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গেই প্রেমটা করতে পারিস। এই ধর, তুই প্রেম ভাইয়ের বউ হলি, আর আমি অঙ্কুরের। তারা দুই বেস্ট ফ্রেন্ড, আর আমি তুই সবাই মিলে একসঙ্গে বিয়ে করব, ঘুরতে যাব, ভালো হবে না? তৃষার শরীর শিরশির করে উঠল। ও রে, ভারী বজ্জাতের সঙ্গে আবার প্রেম, ভাবলি তো ভয় ভয় করে। তৃষা সিমলার আরেকটু কাছে এসে বলল, প্রেম ভাইয়ের ওইখানে সমস্যা আছে। কোথায়? ওমা, সে কি রে, তুই কেমন করে জানলি? না থাকলে এতদিনে বিয়ে করে এতগুলো বাচ্চার বাবা হয়ে যেত। প্রেমও তো করতে পারে না, করবে কেমনে? সমস্যা তো ওইখানে। বলেই তৃষা মিটমিট করে হাসলো, হেসে বলল, এই খবর তুই ইউনিভার্সিটি সবাইকে বলে দিস, সেই মজা হবে। সিমলা হাসবে কি হাসবে না ভাবতে ভাবতেই তার চোখ গেল তৃষার পেছনে। সে মুহূর্তে চুপসে গেল। তৃষা ফের বলল, আমি এআই দিয়ে তার মুখ লাগিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওতে সে বলবে কোনো বিশেষ কারণে তার নাম প্রেম হয়েও এখনো হচ্ছে না। সিমলার চোখের ইশারায় দিয়েও তৃষাকে সামাল দিতে পারছে না। তৃষা বলে যাচ্ছে, হো হো করে হাসছে, আর সিমলার গায়ের উপর লুটিয়ে পড়ে বসিয়ে চর চাপড় দিচ্ছে। এসে আবার বলে উঠল, অঙ্কুর ভাই যদি তোকে বিয়ে না করে, প্রেম না করে, তাহলে তারও এআই দিয়ে ভিডিও বানিয়ে তাকেও বদনাম করে দেব। সিমলা এবার চিমটি মারতে তৃষা বলল, শালি, আমি তোমার অঙ্কুর নাকি? যাও গিয়ে অঙ্কুরকে জায়গা মতো চিমটি মেরে আসো। পেছনে দেখ। তৃষা ভাবলেশীন ভাবে পেছনে ফিরতেই বরফের মতো জমে গেল। উমা, স্বয়ং জমদূত দেখি প্রেম ভাই যে দাঁড়িয়ে আছে, পাশে আবার অঙ্কুর, দুজনে তৃষার দিকে তাকিয়ে আছে। প্রেমকে যে কি হট লাগছে না, লাগবে নাই বা কেন? হালকা আকাশি রঙের একটা শার্ট পরেছে, তবে আজকে আর সাদা নয়, বরং কালো প্যান্ট। হাতের ব্রেসলেটটাও তো দারুণ, বাদামি রঙের সরু ফক্স আইগুলো তারই পানে তাকিয়ে আছে। প্রেম ভাইয়ের বাম হাতটা প্যান্টের পকেটে গুজে রাখা, পাশের অঙ্কুরটাও কম কিছু চায়। বুক খোলা নেভি ব্লু রঙের শার্টের সঙ্গে জিন্সের প্যান্টের চমৎকার লাগছে তাকে। প্রেমকে দেখে তৃষা ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না এমন ভাব করে বলল, আরে আসসালামু আলাইকুম প্রেম ভাই, দিনকাল ঝরঝরে ফকফকা যাচ্ছে তো? আচ্ছা যাই, বুঝলেন তো, সামনে পরীক্ষা, কিছুই পারি না গো। এত তারা কিসের? ডিপার্টমেন্ট তো আমাদের একই। আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি যেন সমস্যার কথা বলছিলে? তৃষা কি বলবে না বলবে ভাবতে ভাবতে সিমলার দিকে তাকিয়ে বলল, আমার বান্ধবীর একটা চ্যাপ্টারের সমস্যা, বুঝিয়ে দেবেন তো দিন। তৃষা সিমলার দিকে তাকালো, বলল, যা প্রেম ভাই, মার্কা মারা বুঝানি দেয়, এবার প্রথমও হয়ে যেতে পারবি। সিমলা পড়েছে মহাবিপদে। মাঝ থেকে তাকে এমন করে ফাঁসানো কাজটা কি ঠিক হলো না একেবারে? তবে ঘটনার আগানোর আগে অঙ্কুর মাঝে ঢুকে বলল, শিমলার সমস্যা আমি দেখে নেব। সব সাহায্য তুই একাই করবি নাকি? আমাকে কিছু করতে দে। প্রেম পাত্তা দিল না, তার নজর এখনো তৃষার উপরে। তৃষা নিজের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপের একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসতে সে ক্লিক করলো। তাতে শরীর জমে ক্ষীর। বুঝতে বাকি রইল না প্রেম ভাইয়ের যে এইসব কাজ শেষে কিনা ওই রাতের চুমুর শব্দ আর ঝগড়াঝাটি এই খারাপ লোকটা রেকর্ড করে রেখেছে। প্রেম এবার তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, তোমার সমস্যাটা আমি রাতে সমাধান করব। কোন চ্যাপ্টারের সমস্যা তখন না হয় বলবে? দেখুন, রাতে ভার্সিটি আসতে পারবো না, ঝিনঝিরা থেকে এখানে আসতে হেব্বি খরচা হয়। এখানে নয়, বেডরুমে এসো। আমার কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান করা যায় না। আরে যায় যায়, সবখানেই যায়। চলো তাহলে ট্রাই করে দেখি। ভার্সিটির ফাঁকা জায়গায় তৃষা এই গরমের মধ্যে একটা মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেলে নাকি জায়েট হয়, শরীর হলিউডের নায়িকাদের মতো জিরো ফিগার থাকে। তাই সে আপাতত সেই চেষ্টাই করছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে,
তার কিছুটা দূরে প্রেম ফোন টিপছে, মাঝে মাঝে আবার তৃষাকে দেখছে। এই মেয়ের কপালে দুঃখ আছে আজ বিরাট। এমন বানের মতো নাচন কুদন না করলে কি নয়। মন তো চাইছে জামার ভিতরে ছাড় পোকায় ছেড়ে দিতে। যখন কামড় খাবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোণে আড্ডা দেওয়া ছেলে দুটোর মধ্যে চিকন করে ছেলেটি বলল, দেখ হেব্বে মাল, কোন ডিপার্টমেন্টে রে? আমি কি জানি, যা গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় না পাত্তা দেবে। চালু মেয়ে লাগছে। কি বলিস? আমি রনিয়ের থেকেও সুন্দরী মেয়ে আমার টাকায় কিনেছি। আমার মুতের স্পিডের থেকেও জলদি আমি মেয়ে মানুষকে বিছানাতে আনতে পারি। বলে এই দুজন আবার হাসলো। প্রেম উঠে দাঁড়াতে অঙ্কুর বলল, কই যাস ভাই? মুতের প্রতিযোগিতায় নামবো, বুঝলি? দেখতে হবে না আমার স্পিড আলালের ঘরে দুলালকে টেক্কা দিতে পারে নাকি। অঙ্কুর জবাব দিল না, কেবল হেসে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোকে ডেকে বলল, এ ভাই চলো মতে আসি। কই যাব? আরে চিপায় আসো না, পিড়িতের আলাপ করি। রনি আর তার বন্ধুকে না চাইতো উঠে আসতে হলেও, কারণ সিনিয়র বলে কথা, অবাধ্য হলে জীবন তেজপাতা। রনি আর তার সাথে ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ করে পিস্তলটা বের করে রনির কপালে ঠেকাতে সে কেঁদে উঠল। ভাই কি করেছি ভাই, এমন করছেন কেন? তোর মুতের স্পিডটা দেখালে না যে, তাই কষ্ট পেলাম। সোজা বুকে এসে লাগলো রে, জানে জিগার। রনির আর বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে সবটা শুনেছে। সে প্রেমের পা ধরে বসে ক্ষমা চাইতে প্রেম পা ছাড়িয়ে নিয়ে বলল, তুই যদি এখান থেকে একচুল নড়িস তাহলে মূত্র বিসর্জন তো দূরের বিষয়, ওই মূল্যবান সম্পদ ওর জায়গা থাকবে না। বলে সে প্যান্টের জিপার খুলতে অঙ্কুর হেসে দিল। তাকে রং রাঙিয়ে প্রেম রনিকে বলল, এই রনি, একটা গান ধর। গানের সুরে আমি আবার ভালো কাজ ছাড়তে পারি, আই মিন স্পিডটা আমারও বাড়ে। বলে সে রনির গায়ের উপরই কাজটা সারলো। রনি ভয় সবটাই সহ্য করে নিল, জীবন বাঁচলেই হয়। কাজ শেষ করে প্যান্টের জিপার লাগাতে লাগাতে প্রেম হুমকির স্বরে রনিকে বলল, এই তৃষা তোর মা লাগে। কে লাগে তোর? মা। হ্যাঁ ঠিক তাই। আর বাজে কথা বলবি ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বললে কি হবে? আপনি আমাকে আরেকবার খাতনা করায় দিবেন। দ্যাটস মাই বয়। এ অঙ্কুর, আমি 2 মিনিটে হাতটা ধুয়ে আসছি। তুই তৃষাকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে। ওর খবর বাসায় গিয়ে এনেছে। জিঞ্জিরা নেওয়াজ কুঠিরের ছাদে দাঁড়ালে বোঝা যায় এই পুরনো দালানের প্রতিটি ইট শত বছরের কাহিনী বয়ে বেড়াচ্ছে। ইটের গায়ে শ্যাওলা, কোথাও কোথাও পুরনো রেলিংয়ের মোর্চে ধরেছে, তবুও তার মধ্যে রাজকীয়তার ছাপ। চারিদিক জুড়ে বুড়িগঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তার লালচে আভা মিশে গেছে আকাশের বেগুনি আর নীলের সাথে। দূরে নদীর ওপারে ছায়া নেমে আসছে, পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরেছে। এই ছাদের কারণে সেই বসে আছে তৃষা আর প্রেমা। নিচে তাকালেই দেখা যায় সরু গলিগুচি টিনের চাল আর ধোয়া ওঠা চায়ের দোকান। উপরে কিন্তু অন্য জগৎ, একটা শান্ত স্নিগ্ধ গভীর আবহাওয়া। তৃষার খোলা চুল বাতাসের সঙ্গে দোল খাচ্ছে। প্রেমা আর তার পাশে দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দিবে প্রেমা। তৃষাকে বলার পর সে সাহায্য করবে বলেছে। ছাদে নাচের অনুশীলন করছে একটু আগেও, এখন একটু বিরতির দুজনেই মুচামুচি ক্লান্ত। আজকে প্রেমা বড়দের মতো করে কথা বলছে। সদ্য শেষ করা কোরিয়ান ড্রামার এমন হৃদয় বিদারক সমাপ্তি তার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। প্রেমা তৃষাকে বলল, দেখো সূর্যটা কেমন ডুবে যাচ্ছে। সূর্য ঠিক ভালোবাসার মতন, কখনো আলো দিয়ে যায়, উষ্ণতা দিয়ে যায়, তারপর হারিয়ে যায় অন্ধকারের ভেতর। কিন্তু তুমি কি খেয়াল করছো না, সূর্য ডুবলেও আবার ভোরে ফিরে আসে। ভালোবাসাও তাই, হারালেও ফের জন্ম নেয়, হয়তো অন্য রূপে, অন্য কোনো মানুষের মাঝে। প্রেমা কিছুটা থেমে গম্ভীর দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি বলতে চাইছো ভালোবাসা কখনো শেষ হয় না? হয় না, মানুষ শেষ হয়, সম্পর্ক শেষ হয়, সময়ও বদলায়, কিন্তু ভালোবাসার ওই অনুভূতি সেটা থেকে যায় এক ধরনের অমর হয়ে। যেমন এই কুঠিরটা জরাজীর্ণ হলেও কত যুগের গল্প বাঁচিয়ে রেখেছে। কখনো কখনো মনে হয় ভালোবাসা মানেই কেবল ব্যথা, যতটুকু পাই তার চেয়ে বেশি হারাই। না, ভালোবাসা মানেই দেয়া। ব্যথাটা আসে কারণ আমরা প্রতিদিন চাই,
আমরা চাই সেটা আমাদের মতো করেই টিকে থাকুক, কিন্তু ভালোবাসা তো স্বাধীন, ওকে বাধা যায় না। প্রেমা চোখ নামে ফিসফিস করে বলল, তুমি কি মনে করো কেউ আমাকে ঠিক ততটাই ভালোবাসতে পারে যতটা আমি পারি? তৃষা কিছুক্ষণ চুপ থেকে চোখ আকাশের দিকে তুলে জবাব দিল, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালোবাসার হিসেব হয় না প্রেমা, তুমি যতটা দেবে সেটা তোমার, কেউ যদি কম দেয় সেটা তার, কিন্তু ভালোবাসার সত্যিটা হলো যতটুকুই হোক, যদি তা সত্যি হয় তাহলে সেটাই যথেষ্ট। তাহলে তুমি বলছো অসম্পূর্ণ ভালোবাসাই পূর্ণ? হয়তো, যেমনটা এই আকাশটা পুরোটা দেখা যায় না কখনো, তবু আমরা তার সৌন্দর্যে মুগ্ধ হই। ভালোবাসাও তেমনই, অসম্পূর্ণতার ভেতরেই পূর্ণতা লুকিয়ে থাকে প্রেমা। হাওয়া আরো জোরে বয়ে যায়, তাতে দুজনের চুল দুলে উঠে। ছাদের বাতাস তখন একটু শীতল হয়ে এসেছে, সূর্য প্রায় অস্ত গেছে। বুড়িগঙ্গার উপার থেকে ঘন অন্ধকার ধীরে ধীরে ভেসে আসছে। প্রেমা তখনও কার্নিশে বসে আঙুল দিয়ে শ্যাওলা ধরা ইট খুঁড়ছে। তৃষার দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ নরম স্বরে বলল, একটা প্রশ্ন করব? করো, শুনছি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে কারো জন্য কখনো বুক ধরফর করেছে, কারোর নাম শুনলেই চোখ ঝলমল করে উঠেছে? তৃষা মূর্তি থমকে যায়, তারপর চোখ সরিয়ে নেয়। এসব প্রশ্ন হঠাৎ কেন? ভালোবাসা মানে সেটা তো সহজে বলা যায় না। কেন? ভালোবাসা তো একটা সত্যি অনুভূতি, সত্যিটা লুকিয়ে রাখলে তো সেটা মরেও যেতে পারে। বলো, আছে কি তোমার জীবনে কেউ? আছে কি নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো মনে হয় শুধুই কল্পনা। আমি ভয় পাই যদি বলে দিই হয়তো হারিয়ে ফেলবো। ভালোবাসা বলে ফেলার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ করে থাকো, তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমাকে কষ্ট দিক, অথচ যার জন্য সে কিছুই না জানুক? তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে যেগুলো বলা যায় না, বলা মানেই ভেঙে যাবে। তাহলে কি তুমি নিজের ভেতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানেই সেটা রক্ষা করা? একটু থেমে তৃষা হালকা অভিমান নিয়ে বলল, হয়তো হয়তো কিছু ভালোবাসা না প্রকাশ করলেই বেশি সুন্দর থাকে, বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। তুমি ভুল করছো গো। ভালোবাসা প্রকাশ করলে তা ভাঙে না, বরং আরো শক্ত হয়। ভালোবাসা হলো নদীর মতো, যতই আটকে রাখো না কেন সে পথ খুঁজে নিবে। তবে তুমি যদি ভেতরে ভেতরে চাপা দাও, একদিন তোমার ভেতরেই বন্যা হবে, তলিয়ে যাবে তুমি, ডুবে মরবে। তৃষা কিছুক্ষণ নীরব থাকে, বাতাসে তার চুল উঠছে। প্রেমা তার দিকে তাকিয়ে থাকে, ধীর কণ্ঠে বলে, আপু বাকি নাচটা? ও হ্যাঁ, আসো শিখিয়ে দিই। নেওয়াজ কুঠিরের ছাদে বাতাস তখন কিছুটা ঠান্ডা। পশ্চিম আকাশে রোদ প্রায় নিভে এসেছে, আকাশের গায়ে মিশে আছে কমলা, বেগুনি আর সোনালি রেখা। কার্নিশের কাছে দুটো লণ্ঠন চিমচিম করে জ্বলছে। তৃষা আর প্রেমা দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু করার জন্য তৃষা এক হাত তুলে ধরল, আঙুলের ভঙ্গিতে গল্প আঁকতে লাগলো। তৃষা নরম কণ্ঠে বলল, দেখো প্রেমা, হাতের মুদ্রাটা এভাবে তুলবে, কাঁধ সোজা, চোখ সামনের দিকে। নাচ মানেই শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করা। সে একপাশে ঘুরে দাঁড়ালো, পায়ের তালু ধীরে ধীরে মেঝে থেকে ছুকে দিল, কানের পাশে দুল ছিকমিক করলো, চুল উড়ে এসে গাল ছুঁয়ে গেল। প্রেমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তৃষার গায়ে কালো রঙের শাড়ি, গাঢ় কালো, যেন আকাশের অন্ধকারটাকে টেনে এনেছে তার চারিপাশে। শাড়ির আঁচল বাতাসে উঠছে, কখনো তার কাজ ছুঁয়ে যাচ্ছে, কখনো পেছনে ভেসে উঠছে। কোমরে শাড়ির ভাঁজ এমনভাবে পড়েছে যে তার সরু দেহরেখা স্পষ্ট হয়ে উঠেছে। কার্নিশের আলোয় তৃষার সেই সরু কোমর এক মুহূর্তের জন্য চোখ আটকে রেখেছে। প্রেমা, তাকেও লাল শাড়িটাতে দারুণ লাগছে। নাচের সময় তো শাড়ি পরতে হবে, তাই শাড়ি পরে আগেই অনুশীলন করলে স্টেজে নাচতে কোনো সমস্যা হবে না। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র, সেখানে 5-6 জন ছেলে জুয়ার তাস মেলে বসে আছে। ছুঁচে বিড়ির ধোয়া, পাশে
রাখা টিনের মগে চা আর খেলা থেমে থেমে তাদের চোখ গিয়ে পড়ছে নামাজ কুঠিরের ছাদের দিকে। একজন ছেলে গলায় হাসি চাপতে না পেরে বলল, আরে দেখ দেখ, দুজন হুড়পুরি নাচছে। কি যুগ এলো রে, টাকা না বিলিয়েই নাচ দেখা যায়, কত ভঙ্গি করে। ওই কালো শাড়িওয়ালাটা একবারে বাজিমাত, শরীরে বাঘ দেখেছিস, সোনার মতো চলতেছে। ওইটারে যদি একদিন কাছে পাই, নাচ করে কয়ে দেখাইতাম। তাদের অশ্লীল হাসি ছড়িয়ে পড়েছে বাতাসের সঙ্গে, ধোয়ার সাথে মিশে যাচ্ছে সে শব্দ। সকলের দৃষ্টি তৃষার সরু কোমরটার দিকে, শাড়ি ভেদ করা সেই পেটুদেশের পদ্মকোষের দিকে। তারা তৃষা প্রেমার শরীর নিয়ে বাজে মন্তব্য মেতে উঠেছে। তৃষা প্রেমা তখন নাচের অনুশীলনেও ব্যস্ত। ফোন গান বাজছে তো আশেপাশে কি হচ্ছে খবর নেই। ঠিক তখনই ছাদের দরজা খুলে একটা ঝাপসা আলো ভেসে এলো হাতে। ঘুড়ির রিল নিয়ে উপরে উঠে এলো প্রেম নেওয়াজ আর তার বেস্ট ফ্রেন্ড অঙ্কুর। দুজনের কাঁধে ঘুড়ির লাঠি, বাতাসেও ওড়না উড়ানো, সুতায় আঙুলে কাটা দাগ। প্রেমের চোখ পেছন থেকে তৃষার কোমরের উপরই পড়ে যায়, কেবল যায় না বরং কানে আসে পাশের ছাদের ছেলেগুলোর বিশ্রী সব কথা। প্রেম একটা ঝোঁক গিলে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকে তাকায়। চোখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে, কিন্তু প্রেম নেওয়াজের দৃষ্টি পড়তে অস্বস্তি ছড়িয়ে পড়ে। তৃষা আর প্রেমা তখনও খেয়াল করেনি প্রেমকে। হঠাৎ প্রেম এগিয়ে এসে ফোনের গানটা বন্ধই করে গর্জে উঠল, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা প্রেমা। তৃষা চমকে উঠে পেছনে ফিরতে প্রেমকে দেখলো। কিছু বলতে যাবে তার আগেই প্রেম পুনরায় বলল, প্রেমা কারো কথা ঢোকে না? আপু জলদি চলো। দুজনে নিচে নামতে এই ছেলেগুলোকেও ভয়ে চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছু করেনি। প্রেম সম্পর্কে তাদের আইডিয়া আছে, কিন্তু হুচ করে যে সে এখানে চলে আসবে তা কেমন করে বুঝবে? প্রেম সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে অঙ্কুরের পিছে মৃদু চাপড় দিয়ে বলল, পাশের বাড়ির জুয়াখোরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা করতে ভাই। তখন সন্ধ্যা 7টা। আকাশটা আজকে অন্যরকম সুন্দর। তৃষা রুমে এসে মুখটা ভালো করে দেখিয়ে নিল। ভয় করছে তার, নিজের জন্য তো করছি, সঙ্গে ওই ছেলেগুলোর জন্য। প্রেম লোকটা আসলেই সাইকো আর জঘন্য ধরনের একজন মানুষ। নেশা করে মারামারি করে, নিজের যা ইচ্ছে করে, এমন ছেলে কল্পনাই মানায়। সিনেমা উপন্যাসই ঠিক আছে, বাস্তবে এদের সঙ্গে অন্তত পক্ষে বসবাস করা যায় না। এই যে প্রেম নামক ব্যক্তিকে নিয়ে যদি একটা গল্প লেখা হতো, তাহলে তার জন্যে মেইলোক এতক্ষণে দেয়া না হয়ে যেত। তবে বাস্তব রূপে ওদের ধরে যদি প্রেম ডিম থেরাপি দিত, জোর করে সবটা হাসিল করে নিত, ক্ষত জায়গায় ক্ষত দিত, সিগারেট দিয়ে কাটা জায়গায় পুড়িয়ে দিত, বুঝতো প্রেম নেওয়াজের উন্মাদনা কতখানি ভয়ঙ্কর। তবুও সমস্যা একটা আছেই, তুই উন্মাদ থাকবি উন্মাদের মতো। তুই কেন এত হ্যান্ডসাম হবি? তোর থাকতে হবে ভুঁড়ি, তোর কেন সিক্স প্যাক থাকবে? তুই কেন এত গুণী হবি? পাবলিক ভার্সিটিতে কেন পড়বি? এত বড়লোক কেন হবি? এমন উন্মাদ হলে মেয়ে মানুষের চরিত্র তো নয় ছয় হবেই। তখন সব দোষ মেয়ে মানুষের। তৃষার মাথাটা গরম হয়ে গেল। হঠাৎ দরজায় যেন কে করা নাড়ল। তৃষা, প্রেম ভাই নাকি? সে এত সুন্দর করে নক করার মানুষ, সে তো দরজা ভেঙে এসে গালে দুটো চড় বসিয়ে বলবে, হায় বেটার হার্ট, ছোট্ট খুব বাস্তব হয়ে গেল নাকি? আর দুটো কষে দিই। ভেতরে আসতে বলে প্রত্যুষ তার রুমের মধ্যে প্রবেশ করে, দরজা লাগিয়ে বলল, ও মা, কোথাও যাওয়া হচ্ছে নাকি? তোমায় তো দারুণ লাগছে। তৃষার কেন জানে আজকে আর লজ্জা পেল না। মনটা আজকাল কেমন যেন উসখুস করে, মনের বোধহয় অসুখ করেছে। চলো বাইরে ঘুরতে যাই। এখন? হ্যাঁ, কেন? তুমি ব্যস্ত নাকি? না তো। তাহলে চলো। শাড়িটা বদলাবে না? এটাই তোমায় কিন্তু দারুণ লাগছে। তৃষা কিছুই বলল না, যেতে ইচ্ছে করছে না, তবু রাজি হয়ে গেল। নইলে মহাজন যদি আবার বেজার মুখ করে। পুরুষ মানুষের মন তো বোঝা দেয়। গেটের বাইরে যখন তৃষা প্রত্যুষের সঙ্গে করে বাইরে যাচ্ছিল, তখনই বিষয়টা মোকলেস প্রমাণ হিসেবে কয়েকটা ছবি তুলে রাখে। নইলে হেতিজাকে বলবে কি করে? এদের বিয়ে করে দিতে দেওয়া উচিত জলদি। যাক, ভেবেছিল বাড়ির ছেলের বউ খুঁজতে কষ্ট হবে,
একজনের সঙ্গী সে নিজেই খুঁজে নিয়েছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর সেই রোমিওর গলায় বউ নামক গোবরের মালাটাও পরিয়ে দিতে পারলেই মোকলেসের বড় একটা দায়িত্ব শেষ হবে। ওইদিকে দেখো, তার বউ নার্গিস রেখে গেছে একটা বাদর ছেলেকে। কোথায় থাকে কি করে আল্লাহ জানে। একে এবার একটা বিয়ে না করালেই নয়। এমন অকামের ছেলে না থেকে বউ নার্গিস থাকলে দুজন মিলে রাতে লুকোচুরি তো অন্তত খেলতে পারতো। বউ ছাড়া থাকা, বেঁচে থাকার কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। জুটিহীনা করে খোদা এই মনে এত রসকস না দিলেও তো পারতো। ছ্যা, সূর্য ডুবে গেছে, আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গিয়ে গাঢ় নীল অন্ধকার নেমে এসেছে। পুরান ঢাকার সরু অলিগুলিগুলোতে লণ্ঠনের আলো, সাইনবোর্ডের ঝিকিমিকি বাতি আর চায়ের দোকান থেকে ভেসে আসা ধোঁয়া মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। প্রত্যুষ আর তৃষা হাঁটছে শাঁখারি বাজারের গলি ধরে। চারিদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টির গন্ধ আর পথের ধারে ভাজা বোন্দার শব্দ। তৃষা এদিক সেদিকে তাকাতে তাকাতে বলল, পুরান ঢাকা একেবারে ছবির মতো লাগে। কত ভিড়, কত আলো। যদিও আমাদের চট্টগ্রাম কম কিসে। তাহলে চলো, শাড়িটা বদলাবে না? এটাই তোমায় কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, কিন্তু ভিড়ের ভেতরে কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না। কারো স্বপ্ন গলির মতো শুরু হয়ে যাচ্ছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তৃষা একটু থেমে যায়, তার চোখ চকচক করে উঠছে। শিক কাবাবের দোকানে আগুনের আলো। তৃষা উচ্ছ্বসিত ভাবে বলল, চলুন কাবাব খাই। এত গন্ধ পেয়ে না খেলে অন্যায় হবে তো। ঠিক আছে। তারা এক প্লেট শিক কাবাব আর এক প্লেট স্বামী কাবাব নিয়ে রাস্তার পাশে বসে পড়ল। চারিপাশে হইচই, কেউ দরাদরি করছে, কেউ আবার মশলা মাখছে। তৃষা কাবাবের টুকরো মুখে দিতেই স্বাদে চোখ দুটো বুঝে আপনা আপনি বন্ধ হয়ে এলো। আহা, দারুণ স্বাদ। প্রত্যুষ চোখ মেলে তাকিয়ে বলল, স্বাদ আছে, কিন্তু দেখো, আগুনের ঝলসাতে ঝলসাতে কাবাবের ভেতরেও দাগ পড়ে গেছে। ঠিক কিছু মানুষের জীবনের মতো, বাইরে রঙিন, ভেতরে পোড়া দাগ। তৃষা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসির ভান করে বলল, আপনি না থাকলে হয়তো আমি এসব গভীর কথা ভাবতাম না। আমি শুধু এই আলো ঝলমল করা পুরান ঢাকাটাকেই তখন উপভোগ করতাম। আলোর আসল সৌন্দর্য তখনই বোঝা যায় যখন কেউ অন্ধকার দেখে আসে। খাওয়া শেষে তারা রিক্সা নিয়ে সদরঘাটে যায়। নদীর ধারে বসে দুজনই হাওয়ায় চুল উড়িয়ে দেয়। দূরে লঞ্চের সাইরেন বাজে, আলো পানিতে প্রতিফলিত হয়। তৃষা নদীর দিকে তাকালো, বলল, নদীটা অন্তত বিচার করে না, শুধু বয়ে চলে। ঠিক বলেছ, জীবনকেও নদীর মতো হতে হয় জানো। নানা রকম কোলাহল, দুঃখ, সুখ বই নিয়ে যাওয়া, থেমে না থাকা, কত মিল বলো। তাহলে আজ আমরা জীবনটাকে একটু হলেও নদীর মতো করে উপভোগ করলাম, তাই না? হ্যাঁ, তবে মনে রেখো, নদীরও গন্তব্য আছে, সমুদ্র। আর আমাদেরও। শুধু পথটা আমরা কেউ জানি না, খুঁজলেই হয়তো পাওয়া যাবে। তৃষা বাসায় ফিরতে ফিরতেই রাত 10:30টার কাছাকাছি আনুমানিক বেজে যায়। প্রত্যুষের আজকে নাইট শিফট আছে। সে বাড়ির গেটের কাছে তৃষাকে নামিয়ে বিদায় দিয়ে সরাসরি কাজে চলে যায়। গাড়ির চোখের সামনে থেকে যাওয়ার পর্যন্ত তৃষা দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ চলে গেল, সে পেছন ফিরতে আচমকা একটা প্রস্তর বুকের সঙ্গে ধাক্কা খায়। নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখলো প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে, প্যান্টের পকেটে 2 হাত গুজে। কি মাতাল করার তার চাহনি, কি তার সুঠাম দেহ, বাদামি রঙের চোখ দুটো, ঘায়েল করার মতো উজ্জ্বল শ্যাম বর্ণের পুরুষটা একটু কম আকর্ষণীয় হলে পারত। প্রেম তৃষার দিকে তাকিয়ে বলল, তোমার ওয়াটারপ্রুফ লিপস্টিকটা খেয়েছে কে? আমি আর কে? অন্য কেউ? সরুন, রুমে যাব, ঘুম পাচ্ছে আমার। তৃষার কানে তখন এয়ারপডস, সে গান শুনছে। প্রেম শিকুচকে তাকে জিজ্ঞেস করলো, সারাদিন গান শোনো, কে কাজ নেই? দেখি কেমন গান শোনো। প্রেম জোর করে টেনে এয়ারপডস খুলে নিজের কানে ধরতে কেমন যেন চুপ হয়ে গেল। পরক্ষণে এয়ারপডস তৃষার কাঁধে লাগিয়ে বলল, এই গান সবসময় শোনো নাকি? এই গানই কেন শুনবো? আধারের গাওয়া আরো অনেক গান আছে। ওর সোলো ব্যান্ড ফ্রিজ রোজের নাম শুনেনি? শুনিনি। প্রাচীনকালের মানুষ দেখি। তুমি আমার রুমে যাও,
আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনার রুমে কেন যাব? আমার কি থাকার মতো জায়গার এতই অভাব পড়েছে? আরে বাবা, চোখ রাখান কেন? আমাদের মনে হয় চোখ নাই। আচ্ছা, ঢং করবে না, যাচ্ছি তো। তৃষা আর কিছু বলতে যাবে তার আগে প্রেম তার দিকে সরু চোখে একবার তাকায়। সেই চাউনির দিকে তৃষা বলল। মনে মনে তৃষা দোয়া ইউনুস পড়তে লাগলো। না জানি কপালে কোন শনি ঘুরছে। তৃষা যেতে প্রেম ফোনটা বের করে অঙ্কুরকে একটা কল করে বলল, তৃষা, নুজাতের সম্পর্কে ডিটেলস চাই আমার, বুঝলে? রাতের মধ্যে জোগাড় করে দিবি। বলে এই ফোনটা রেখে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রুমে গিয়ে দেখলো তৃষা নিচতলায় নেই। মানে কি এই তৃষা আজকাল বেশি তার কথার অবাধ্য হয়ে যাচ্ছে না? প্রেম এইসব আচরণ একেবারে অপছন্দ করে। সে সিঁড়ি বেয়ে দোতলায় যেতে দেখলো তৃষা কর্নারে রুমের দরজাতে টানাটানি করছে। বিরক্ত হলো প্রেম। তার ঘরে তৃষাকে সে আসতেই দিয়েছে, এটাই তো অনেক। এমন হাতাহাতি তো পছন্দ হচ্ছে না। সে তৃষাকে টেনে নিজের কাছে টেনে আনলো, বলল, এটা আমার বাড়ি, তোমার ভাতারের না। তাই এখানে ভদ্র মানুষের মতো শান্তশিষ্টভাবে থাকবে। নিজে তো অভদ্র একটা। তৃষা বলে নিজের মুখ নিচে চেপে ধরল। মুখ ফুসকে খালি ভুলভাল কথাই বের হয়। যাও রুমে যাও, আমার অভদ্রতার সঙ্গে পরিচয় করাবো তোমায়। তৃষা মুখ ভেংসি কেটে ভেতরে চলে যায়। প্রেম দরজার হাতল ধরে টানতেই দেখলো তালা মারা, পাসওয়ার্ড দাও বন্ধ। দরজা আড়ালে যা আছে তা আড়ালেই থাক। প্রেম রুমের কাছে আসতেই দেখলো তৃষা একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে যাচ্ছে। তার বেডরুমে লক। প্রেম আসতেই বলল, হ্যাঁ গো প্রেম ভাই, আপনি অনেক বড় লোক তাই না? রুমে পাসওয়ার্ড ব্যবহার করেন? তো তোমার মতো ফকিনি নাকি? যাও উল্টা ঘোরো। পাসওয়ার্ড দেখে যদি চোর রুমে ঢুকে কিছু চুরি করে নিয়েছে, তার চেয়ে বড় কথা প্রেম নেওয়াজের বেডরুমে চাইলেই সবার যাওয়ার সৌভাগ্য হয় না। তাহলে আমায় কেন আনলেন? উফ শোনা, বেশি বকো তুমি। তৃষা উঁচু দিকে ঘুরতেই প্রেম দরজা খুললো। ভেতরে ঢুকতে তৃষা তো অবাক। এত ইউনিক ডেকোরেশন, আর এ তো বিরাট রুম। তার ঘরটা যেন বিশাল অন্দরমহল। প্রচলিত সবার ঘরের চাইতে অনেক বড়, প্রশস্ত। পুরো ঘর জুড়ে কালো রঙের আধিপত্য। দেয়ালে কালো রঙের ওয়ালপেপার, যার উপর ঝলমলে সোনালি কারুকাজ আঁকা। মেঝেতে কালো রঙের ফ্লোরিং, তার উপর বিশাল একটি কালো কার্পেট বিছানো, যেখানে পা দিলেই নরম ভাবে ডুবে যাওয়া নিশ্চিত। ঘরের মাঝখানে রাখা একটি কিং সাইজ কালো পালিশ করা কাঠের তৈরি, মাথার উঁচু দিকটা চামড়ার কারুকাজ করা। খাটের সঙ্গে খাটের পাশে জানালার গায়ে ঝুলছে গাঢ় ধূসর সিল্কের পর্দা। খাটের পাশে লম্বা ল্যাম্প, নাইট ল্যাম্পটা নরম হলুদ আলো ছড়িয়ে ঘরটাকে অর্ধেক অন্ধকারে ডুবিয়ে রেখেছে। ঘরের ভেতরে আরেকটা বিশেষ অ্যাডজাস্ট রুম, যাকে ওয়াক ইন ক্লোজেট বলে। ওটা যেন আলাদা এক জগৎ। সেখানকার সব আলমারি, তাক আর হ্যাঙ্গার কালো কাঠের তৈরি। সুশৃঙ্খল ভাবে ঝুলছে তার অসংখ্য জামা কাপড়, জুতা। 80% পোশাকই কালো রঙের। ঘরের এক পাশে কালো পালিশ করা বুকশেলফ, সাজানো বই আর কিছু বিরল সিগনেচার আইটেম, প্রাচীন ঘড়ি, শো পিস আর পুরনো জিনিসপত্র। অন্য পাশে গাঢ় ধূসর কালো সোফা সেট, মাঝখানে কাচের টেবিলের উপর কালো ক্রিস্টালের ফুলদানিতে নীল প্রিমরোজ ফুল সাজানো। তৃষাকে খাটের উপর বসিয়ে দেখে প্রেম শাওয়ার নিতে গেল। তৃষা একটু বেশি অবাক, কারণ আজকালের মতো ভণ্ডামি আর পাপ সে বিগত এতদিনে কখনো করেনি। তবে আজকে প্রেম ভাই তাকে বকছেও না, মারছেও না। আল্লাহ জিনে দোলো না তো কবিরাজ কিংবা হুজুরকে ডেকে আনবে নাকি? তৃষা নিজের পরিহিত কালো রঙের শাড়িটির দিকে তাকালো। এই ঘরের একটা অংশ মনে হচ্ছে এখন তাকেও। বেশ কিছুক্ষণ সময় দিয়ে প্রেম গোসলখানা থেকে বের হলো। কালো রঙের একটা তোয়ালে পেঁচানো তার নিচে। সুঠাম দেহের ভাঁজ গলে ভেজা চুল থেকে চুপচাপ করে জল বিন্দু গড়িয়ে পড়ছে। প্রেম বিছানার দিকে তাকালো। তৃষা সেখানে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে। প্রেম তৃষার নাভির কুঞ্চের দিকে তাকে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়লো। তারপর এক পা দুপা করে এগিয়ে এসে তৃষার ঠিক সামনে এগিয়ে এলো। ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করলো কোনো ভয় দ্বিধাহীন ভাবে। এই মেয়ের কাছে গেলে অ্যালার্জির পরিমাণটা আরও বেগ পায়।
অ্যালার্জির ইঞ্জেকশন তো এখন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। প্রেম তৃষার নাভির দিকে তাকিয়ে মনে মনে শুধল, আমি যা ছুই একবার তাতে অন্য কারো স্পর্শ তো দূরে থাক, দৃষ্টিও আমার সহ্য হয় না। তুমি তৃষা বারবার ওই ভুলগুলো করো যা আমার অপছন্দ। বলেই সে ড্রয়ার থেকে সরু ছোট্ট অ্যান্টি কাটার টি বের করে তৃষার পেট বরাবর ধরে মুচকি এসে একটা মৃদু টান দিতে ব্যথায় ঘুম থেকে চিৎকার করতে প্রেম চোখ গরম করে মুখ চেপে ধরে। তার সামান্য একটু খানি তো কেটেছে, তাতে গরম রক্ত গড়িয়ে পড়েছে। তৃষার চোখের অশ্রু টলটল করছে, সে আর্তনাদ করেও করতে পারছে না। মুখটা যে চেপে ধরেছে পুরুষের শক্ত শক্তি খাটিয়ে এই প্রেম নেওয়াজ। প্রেম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ কণ্ঠে তৃষাকে বলল, তোকে না বলেছিলাম আমার স্পর্শ করা জিনিসে কারোর দৃষ্টি আমার পছন্দ না? সেখানে আরেকবারের পুরুষদের শরীর দেখে গায়ের জ্বালা কেমন করে মেটারে? আর প্রত্যুষের সঙ্গে তোর এত কিসের ঘেঁষাঘেঁষি? ও ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার, সাদা চামড়া, তাই তোর খুব ভালো লাগে? তোকে খুশি করে আজকে কত কামাই করলি জানোয়ার? তোর মশারের মতো শাড়ি পরে রং ঠং করা, তাই না? তুই তৃষা প্রেমকে দেখেছিস, তার ডার্ক সাইড এখনো দেখিসনি। প্রেমের জীবনের দুইটা দরজা, যেখানে আছিস সেখানে ভালো ভালো থাক। বদ্ধ দরজার ওপারে গেলে মৃত্যু তো নিশ্চিত। মরণ কাছে আসলে ফিরে যাব না, মৃত্যু ভাববেও না তুই কে। অপরাধের পাল্লা কতখানি ভারী, মাইন্ডেড।